বাড়িটা কেমন খালি খালি লাগছে এখনই। লাকি বাড়িতে ফিরে আজকে ছটফট করবে শুধু। তাকে এই বাড়িতে রাতে থাকবো নাকি? ও রাতেই শেখ বাড়িতে চইলা যাইবো? ইয়াদকে কোলে নেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে, যেন শেখ বাড়িতে বাচ্চাটা একবার এর কোলে থেকে ওর কোলে, তো আবার ওর কোল থেকে আরেকজনের কোলে। সাদাফ চেঞ্জ করে এসে ভাগ্নেকে নিজের কোলে তুলে নেয়। শেফা ভাইয়ের সাথে প্যান প্যান করে বলে, আমি এখনো কোলে নিয়ে নিয়াতকে, ওকে আমার কাছে দাও একটু। সর আমার কাছ থেকে, কেউ পাবি না আর। সকাল থেকে এতবার কোলে নিয়েও বলছে কোলে নেয়নি। তুমিও তো নিয়েছিলে। তোরা তো সবসময় নিতেই পারবি, আমি তো 2 দিন পর চলে যাবো আবার। একেবারে তো যাবে না, আবার তো আসবেই। ভাইয়া দাও না একটু। পেপে না করে জাগিয়ে পড়তে বস। এই অবেলায় কিসের পড়তে বসবো? পড়ার জন্য কোনো বেলা অবেলা নেই, সারা বেলায় পড়া যায়। নাবিলা বেগম বলেন, বুড়া মানুষ হয়ে কি শুরু করছস? দিতে পারস না একটু ওর কাছে? কোন অ্যাঙ্গেল থেকে আমার তোর কাছে বুইড়া লাগে? 24 বছরে একটা তাগড়া যুবক বুইড়া হয় কেমনে? তুই 24 বছরের ছেলে হয়ে বাচ্চা মেয়েটার সাথে এমন বাচ্চামি কেমনে করস? কে বাচ্চা? শেফা, এইটারে বিয়ে দিলে এতদিনে 2 বাচ্চা মা হয়ে যেত। মুহূর্তে উপস্থিত হয় প্রায় সকলের মুখ থেকে উচ্চস্বরে হাসি বেরিয়ে আসে। সাদাফের বলার ধরন দেখে শেফা রাগে গজগজ করে ওঠে। মেজো ভাইয়ের দিকে তাকিয়ে রাগে ফুসফুস করে বলে, কি বললে তুমি? বিয়ে দিলে তুই 2 বাচ্চা মা হয়ে যেতি, সেটাই বলছি। তাড়াতাড়ি বিয়ে করে নে, তারপর নিজের বাচ্চা কোলে নিয়ে বসে থাকবি সারাদিন। ও কাকি, ওকে বিয়ে দিয়ে দিন। সময় রাত 9টা। আইরিন রাতের খাবার খেয়ে ছেলের পাশে শুয়ে আছে। আদনানের 8টার মধ্যে ফিরে আসার কথা ছিল, অথচ এখনো আসছে না। নাকি তালুকদার বাড়িতে ফিরে এসেছে, কিন্তু আদনান তো বলেছিল 8টার মধ্যে শেখ বাড়িতে আসবে। অনেকক্ষণ ধরে আইরিনের বুকের ভিতর কেমন ছটফট করছে, একটুও শান্তি লাগছে না, অস্বস্তিতে হাঁসফাঁস লাগছে। বারবার আদনানের কথা মনে পড়ছে। এমনিতেই সারাদিন কলের উপর কল করে বিরক্ত করে ফেলে, আর আজকে সন্ধ্যার পর থেকে একটাও কল করেনি। ফোন হাতে নিয়ে নিজে থেকে আদনানের ফোনে কল করে, ফোন বন্ধ বলছে। পরপর কয়েকবার কল করলেও লাভ হয় না, আদনানের ফোন বন্ধ। আরিনের মনের মধ্যে কেমন কু গাইতে শুরু করে। বারবার মনে হচ্ছে আদনানের কিছু একটা হয়েছে। বাইরে থাকলে যত ব্যস্ততায় থাকুক, অন্তত একবার কল করে আইরিন আর ছেলের খোঁজ খবর নেয়। সেখানে আজ কলও করছে না, আবার ফোন বন্ধ। আদনানের ড্রাইভার, গার্ড বা কোনো বন্ধুর নাম্বারও নেই ওর কাছে। থাকলে কল করে আদনানের খোঁজ খবর নিতে পারত। আইরিন কেমন অস্থির হয়ে উঠছে এখন। বিছানা থেকে নামতে যাবে, তখনই ইয়াদ কেঁদে উঠে চেঞ্জ করিয়ে খেতে দেয়। ছেলেটাও আজকে একটু পরপর ঘুম থেকে উঠে যাচ্ছে কেঁদে কেঁদে। প্রায় 15 মিনিট পর আবারও ঘুমিয়ে যায় ইয়াদ। ছেলেকে শুইয়ে দিয়ে ভালোভাবে ঢেকে দেয়। বিছানা থেকে নেমে দাঁড়ায়। আজকে নাবিলা বেগম ওর সাথে থাকবেন না, আজকে আদনান থাকবে ওর সাথে। তাই নাবিলা বেগম এখন এই রুমে নেই। আইরিন ছেলেকে একা রুমে রেখে রুম থেকে বের হয় ফোন হাতে নিয়ে। সাদাফের কাছে সোলাইমানের নাম্বার আছে, সোলাইমানকে কল করলে আদনানের সাথে কথা বলা যাবে। সোলাইমান আদনানের সাথেই আছে বোধহয়। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে সাদাফের গলার স্বর শুনতে পায়। সাদাফ জোরে জোরে ওর বাবা মাকে ডেকে বলছে। আব্বু আম্মু, লাকি ভাই অ্যাক্সিডেন্ট করেছে। মুহূর্তে ড্রয়িং রুমে বসে থাকা সকলের নজর সাদাফের উপর গিয়ে পড়ে। দৌড়ে আসার কারণে সাদাফ অস্থির হয়ে গেছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। আমজাদ শেখ সহ আরো অনেকে তড়িৎ গতিতে বসা থেকে উঠে দাঁড়ায়। আমজাদ শেখ ছেলের দিকে এগিয়ে আসতে আসতে আতঙ্কিত হয়ে বলেন, কি বলস? কেমনে অ্যাক্সিডেন্ট হয়েছে? কখন হয়েছে? এখন কোথায় আছে? টাঙ্গাইল গিয়েছিল, ওখান থেকে ফেরার পথে টাঙ্গাইল হাওয়ে রোডে দ্রুত গতিতে ট্রাক এসে ধাক্কা মেরেছিল সামনে থেকে। লাকি ভাই এখন টাঙ্গাইল হাসপাতালে ভর্তি আছে। অ্যাক্সিডেন্ট হয়েছে এশার নামাজের পর। লাকির অবস্থা কেমন এখন? তা তো জানি না, আমি তো শুনেই দইরা বাড়িতে আসলাম। ধপ করে কিছু পড়ার শব্দ হয়। উপস্থিত সবাই সিঁড়ির দিকে তাকায়। আইরিন অচেতন হয়ে পড়ে আছে সিঁড়ির গোড়ায়। সবাই দৌড়ে ওর কাছে এগিয়ে আসে। নাবিলা বেগম আইরিনকে টেনে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন। আল্লাহ, আমার মেয়েটার কি হলো? ও মা, চোখ খোল, কি হয়েছে তোর? সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমজাদ শেখ জগ ভর্তি পানি নিয়ে এগিয়ে আসেন দ্রুত পায়ে। আইরিনের চোখে মুখে পানি ছিটা দিয়ে ডাকতে থাকেন নাবিলা বেগম। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফেরে আইরিনের। চোখ মেলে তাকিয়ে সামনে থাকা সকলের মুখের দিকে নজর বোলায়। আদনানের কথা স্মরণ হতে দ্রুত উঠে বসে। সাদাফকে ধরে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া কি হয়েছে ওনার? কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? ঠিক আছে রনি, ভাইয়া কথা বলছো না কেন? তুই শান্ত হ আগে, পাগলের মতো এমন করছিস কেন? অসুস্থ হয়ে পড়বি তো। আগে বলো উনি কেমন আছে এখন? আমাকে নিয়ে চলো ওনার কাছে।
শান্ত হ, আমরা খোঁজখবর নেওয়ার ব্যবস্থা করছি। আমি কখন থেকে ওনাকে কল করছিলাম, বারবার ওনার ফোন বন্ধ বলছিল। উনি ঠিক আছে তো, শুধু এইটুকু বলো। আম্মু, ওকে সামলাও। আমি সোলাইমান ভাইকে কল করে দেখি উনি কিছু বলতে পারে কি না। ফোন রিসিভ করলে আমার কাছে দেবে। আচ্ছা, তুই শান্ত হয় এখন। বাড়ির সবাই অবাক হয়ে আইরিনের দিকে তাকিয়ে আছে। আদনানের জন্য আইরিন এতটা উতলা হয়ে পাগলামি করছে, এটা অবিশ্বাস্য। যে মেয়ে এখনো আদনানের নাম শুনলে খ্যাক করে ওঠে, সেই মেয়ে এমন পাগলামি করছে, এটা অবিশ্বাস্যই বটে। আইরিন নিজের ফোনটা খুঁজে বলে, আমার ফোনটা কোথায়? আমার ফোনটা দাও। তানজিলা বেগম আইরিনের ফোন ওর হাতে দেন। আইরিন ফোনের লক খুলতে খুলতে কাঁদতেই বলে, আমি ইয়াদ একা আছে, একটু ওর কাছে যাও। তানজিলা বেগম উঠে আইরিনের রুমের দিকে এগিয়ে যান। আইরিন আফসার তালুকদারের ফোনে কল করে। রিং হওয়ার একটু পরে রিসিভ হয়। আইরিন কান্না বন্ধ করতে চাইলেও পারে না, তাই কাঁদতেই বলে, আব্বা আপনি কোথায়? আফসার তালুকদার ধরা গলায় বলেন, হাসপাতালে যাচ্ছি। তুমি বেশি কান্নাকাটি করো না, লাকির বেশি কিছু হয়নি। উনি ঠিক আছেন তো? হাসপাতালে গেলেই বুঝতে পারবো। তুমি বেশি কান্নাকাটি করো না, আমি হাসপাতালে পৌঁছে কল করব তোমাকে। আমায় নিয়ে কেন গেলেন না আব্বা? মা, তুমি এমনিতে এখন অসুস্থ, এখন এত রাস্তা জার্নি করে কান্নাকাটি করলে আরো অসুস্থ হয়ে পড়বে। রাখছি, হাসপাতালে পৌঁছে কল করছি আবার। ফোন রাখতেই সাদাফ এগিয়ে এসে বলে, লাকি ভাইয়ের গার্ড আর ড্রাইভারকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। ওনাদের দুজনের অবস্থা বেশি খারাপ। লাকি ভাই টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তি আছে, জ্ঞান ফেরেনি এখনও, তবে খুব বেশি ক্ষতি নাকি হয়নি। আইরিনের কান্না দেখে ওকে জড়িয়ে ধরেন নাবিলা বেগম, শান্ত করার চেষ্টা করেন সমানে। আইরিন কাঁদতে বলে, ওই অসভ্য অভদ্র বদলোকের সাথে কেন আমায় বিয়ে দিলে তোমরা? ওই অসভ্য লোকের নিজের জীবনের প্রতি একটুও মায়া নেই, নিজের জীবন হাতে নিয়ে ঘুরে বেড়ায় সবসময়। হাজারবার নিষেধ করার পরেও এই মরণ নিয়ে খেলা রাজনীতির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললো। আমায় শেষ করে তবে ওই বদলোক শান্তি পাবে। পাগলের মতো এসব কি বলছিস মা? লাকির কিছু হবে না, সুস্থভাবেই ফিরে আসবে তোর কাছে। আইরিন কাঁদতে নাবিলা বেগমের মুখের দিকে মুখ তুলে তাকায়। মামুনি, আমি জন্ম থেকে বাবা মা ছাড়া বড় হয়েছি। আমাদের ছেলেটার বয়স মাত্র 7 দিন আজকে। চুপ কর মা, কিছু হবে না লাকির। উনি রক্তের টান অনেক শক্তিশালী, তাই না? আমাদের ছেলে তো জন্মের পর এমন করেনি এখন অবধি। আজকে 8টার আগে থেকে কেমন ছটফট করে কেঁদে কেঁদে ঘুম থেকে উঠছিল। ওর রক্ত কি জানান দিয়েছিল ওর বাবা বিপদে আছে? তুইও তো কেমন ছটফট করছিলি খাওয়ার আগে থেকেই। মামুনি, উনি কেন আমার কথা শুনে না? উনি কেন বুঝতে পারে না আমি আপন মানুষ হারিয়ে ফেলতে ভীষণ ভয় পাই? নাবিলা বেগম বলতে পারেন না কিছু। আমজাদ শেখ তৈরি হয়ে আসেন রুম থেকে, স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, আইরিনকে রুমে নিয়ে যাও, আমরা টাঙ্গাইল যাচ্ছি। আমাকে নিয়ে যাও মামা। তাকে নিয়ে গেলে ইয়াদকে কিভাবে রাখবে? খিদে পেলে তো কাঁদবে ছেলেটা। ওনার জ্ঞান ফেরার পর আমার সাথে কথা বলিয়ে দিও। আচ্ছা, তুই রুমে গিয়ে বিশ্রাম নে, কান্নাকাটি করিস না আর। কথা বলতে ছোট ভাই আর ছোট ছেলের সাথে বাড়ি থেকে বেরিয়ে যান নাবিলা বেগম আর শেফা। আইরিনকে তুলে রুমের দিকে নিয়ে যায়। আইরিন নিজের পায়ে দাঁড়ানোর মতো শক্তিও পাচ্ছে না এখন। ওর পুরো শরীর থরথর করে কাঁপছে, হাঁটতে গিয়ে হাত পা ছেড়ে দিচ্ছে বারবার। পড়ে যাওয়ার কারণে তলপেটে চিনচিন করে ব্যথা শুরু হয়েছে, ব্লিডিং হচ্ছে বোধহয়। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় উঠে শুয়ে পড়ে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছে, শ্বাস আটকে আসছে, মাথা ঘুরছে, চোখ অন্ধকার হয়ে আসছে। ছেলেকে বুকে জড়িয়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে চোখ বন্ধ করে নেয়। বুকের ভিতর জোরে জোরে শব্দ হচ্ছে। চুপ করে থাকতে আবারও ঝরঝর করে কেঁদে ওঠে। পাশে বসে নাবিলা বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিতে সান্ত্বনা দেন। আইরিনের কান্নার শব্দে ইয়াদ জেগে উঠে। বাচ্চা ছেলেটাও মায়ের সঙ্গে পাল্লা দিয়ে জোরে জোরে কাঁদতে থাকে। আইরিন নিজেকে সামলাতে পারছে না, ছেলেকে কিভাবে সামলাবে। ঝাপসা চোখ জোড়া মুছে নিয়ে শুয়ে থেকে ছেলেকে খেতে দেয়। খেতে নিশ্চুপ হয়ে যায় ইয়াদ। আইরিন নাবিলা বেগমের এক হাত শক্ত করে চেপে ধরে বলে, মামুনি, আমার ভীষণ কষ্ট হচ্ছে, ওনার কাছে নিয়ে চলো আমায়। 11:30 শেখ বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় তালুকদার বাড়ির গাড়ি। ভেতর থেকে বেরিয়ে আসে আদনান, আফসার তালুকদার আর আমজাদ শেখ। আদনানের কপালে হাত পা ব্যান্ডেজ বাঁধা, খুঁড়িয়ে হাঁটছে ধীরে ধীরে। তালুকদার বাড়ির সবাই শেখ বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। আদনানকে তালুকদার বাড়িতে নিতে চাইলেও আদনান কোনোভাবে রাজি হয়নি। ও এখন ওর জানের কাছে আসবে। আইরিন অজ্ঞান হয়ে পড়েছিল শোনার পর থেকে অস্থির হয়ে ছটফট করছে। হাসপাতাল থেকেও দ্রুত চলে এসেছে। গায়ের সাদা শার্টে রক্তের দাগ স্পষ্ট হয়ে আছে, শুকিয়ে যাওয়ার কারণে
বিশ্রী দেখাচ্ছে এখন। আইরিনের সাথে ফোনে কথা হয়েছিল একবার, কথা বলার চেয়ে বেশি কেঁদেছে আইরিন। তখন থেকে আদনানের বুকে আরো বেশি উথাল পাতাল শুরু হয়েছে। মা, দাদা, দাদি সহ বাড়ির সকলের সাথে টুকটাক কথা বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। হাঁটতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে। দরজা ঠেলে ধীর পায়ে ভিতরে প্রবেশ করে দরজাটা ভিজিয়ে দেয়। আইরিন ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকায়। আদনানকে দেখে দৃষ্টি স্থির হয় ওর দিকে। চোখ থেকে অবাধ্য পানি গড়িয়ে পড়তে শুরু করে আবার। ছেলেকে ছেড়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে আস্তে ধীরে। আদনান ধীর পায়ে এগিয়ে আসে আইরিনের দিকে। আদনানের পা থেকে মাথা পর্যন্ত নজর বুলায় আইরিন। আদনান আইরিনের পাশে এসে বসে। নিজের ব্যথা ভুলে আইরিনের মুখ আগলে ধরে বৃদ্ধা আঙ্গুল দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলে, জান, এখন কেমন লাগছে? অনেক কষ্ট হচ্ছে? তোমাকে বেশি টেনশন নিতে নিষেধ করেছি না? এত টেনশন কেন করো? আইরিন শান্ত রূপের খোলস ছেড়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে। দ্রুত থাবায় আদনানের শার্টের কলার চেপে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে কান্নারত গলায় রাগী স্বরে বলে, আপনাকে আমি খুন করে ফেলবো, অসভ্য অভদ্র লোক একটা, বদলোক। আপনার বেঁচে থাকার দরকার নেই। আদনান আইরিনের হাত দুটো মুঠো করে ধরে চুমু খায়। আদনানের মসৃণ ওষ্ঠজোড়া খসখসে হয়ে গেছে। চোখ মুখ শুকিয়ে গেছে অনেক। শার্টে লেগে থাকা রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে। জান, শান্ত হও। ঠিক আছে আমি। আইরিন আদনানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে পুনরায় কলার চেপে ধরে বলে, কেন ঠিক আছেন? যেন আমাকে আরো যন্ত্রণা দিতে পারেন সেই জন্য? আমাকে কেন এইভাবে শেষ করতে চাইছেন? আপনি জানেন আমি এমন কিছু সহ্য করতে পারবো না, তারপরেও বারবার কেন এমন করেন? সামনে কি হবে আমরা কেউ তো জানি না। জানলে তো আগেই সতর্ক হয়ে যেতাম। আমি বারবার বলেছিলাম, নিষেধ করেছিলাম আপনাকে। জান, শান্ত হও। কেটে কেটে চোখের মুখের কি অবস্থা করেছ? তুমি জানো তোমাকে এভাবে দেখলে আমি সহ্য করতে পারি না। প্লিজ জান, শান্ত হও। আইরিন ঝরঝর করে কেঁদে ওঠে আবার। দুই হাতে আদনানের মুখটা আগলে ধরে। কান্নারত অবস্থায় আদনানের মুখের দিকে তাকিয়ে থাকে। কাঁপতে থাকা ডান হাত দিয়ে কপালের ব্যান্ডে ছুঁয়ে দেখে। আদনান আইরিনকে শান্ত করার চেষ্টা করে বলে, জান, আমি একদম ঠিক আছি। 1 সপ্তাহের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাব। আইরিন একটু এগিয়ে দুই হাতে চাপটে ধরে আদনানকে কাঁদতে কাঁদতে বলে, আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম জান। জ্ঞান হারানোর আগে ভেবেছিলাম যদি মরে যাই তো গেলাম, আর যদি জানে বেঁচে যাই তাহলে আমার জান আমাকে আর জান বাজিয়ে রাখবে না। আইরিন হাতের বন্ধন আরেকটু শক্ত করে। আদনান নিজেও জড়িয়ে ধরেছে আইরিনকে। আপনি আমাকে মেরে তারপর ক্ষান্ত হবেন, তাই না? কাঁদতে কাঁদতে বলে আইরিন। আদনান চুলে আর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, তাহলে তো আমার শ্বাস নেওয়ার আর কোনো কারণ থাকবে না জান। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? ট্রাকটা সিরাজগঞ্জ থেকে আসছিল। ড্রাইভার ঘুম ঘুম চোখে ড্রাইভ করছিল, তাই হুট করে রং রুটে থেকে এসে আবার গাড়ির সামনে থেকে লাগিয়ে দেয়। ড্রাইভার, হেল্পার আর ট্রাফিক পুলিশ হেফাজতে আছে এখন। কোথায় কোথায় ব্যথা পেয়েছেন? মাথায় আর পায়ে একটু বেশি লেগেছে, তাছাড়া আর গুরুতর কিছু হয়নি। আইরিন আদনানকে জাপটে ধরে রেখে গুমড়ে গুমড়ে কেঁদে যায়। আদনানের দেওয়া কোনো সান্ত্বনায় ওকে শান্ত করতে পারছে না। আদনানের অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে পুরোপুরি এলোমেলো হয়ে গিয়েছিল। বুকের ভেতর কত যে যন্ত্রণা হচ্ছিল আইরিন কাউকে বলে বোঝাতে পারবে না। আদনানের কিছু হয়ে গেলে আইরিন বেঁচে থাকতে পারবে না বোধহয়। এই বদপুরুষটা ও শিরায় উপশিরায় মিশে গেছে। আইরিন আদনানকে ছেড়ে দেয়। বিছানা থেকে নেমে দাঁড়ায়। আদনান শার্টের বোতাম খুলতে শুরু করে। শার্ট খুলছে কেন জান? দেখবো। কি? আইরিন বলে না কিছু। জান, গায়ে কিছু হয়নি। আমাকে বাঁচাতে গিয়ে তো গার্ড বেশি আঘাত পেয়েছে। আইরিন আদনানের গা থেকে শার্ট খুলে ফেলে। উজ্জ্বল শ্যামবর্ণের দেহের জায়গায় জায়গায় লাল নীল দাগ হয়ে আছে আঘাত লাগার কারণে। গায়ের দাগগুলো দেখে বুকের ভেতর আরো ভারী হয়ে ওঠে। কষ্ট হচ্ছে অনেক? না জান। হবে কিভাবে? কর্নারে চামড়া লাগানো তো। আদনান ফেল করে তাকিয়ে থাকে। আদনান ফেল করে তাকিয়ে থাকে আইরিনের মুখের দিকে। এই মেয়ে সেকেন্ডে সেকেন্ডে রূপ বদলায়। রাতে খেয়েছেন? আদনান দুদিকে মাথা নাড়ে। আইরিন দরজার দিকে এগিয়ে যায়। জান, কোথায় যাচ্ছ? এদিকে আসো। আইরিন শোনে না। সিঁড়ির কাছে এগিয়ে এসে নিচের দিকে তাকিয়ে গলা ছেড়ে নাবিলা বেগমকে উদ্দেশ্য করে বলে, মামনি ইয়াদের আব্বুর জন্য খাবার দিয়ে যাও। নিয়ে আসছি। আইরিন রুমে ফিরে আসে। আদনান আইরিনের বলা কথাগুলো শুনেছে। ইয়াদের আব্বু শব্দ দুটো দুবার উচ্চারণ করে ছেলের দিকে তাকায় আদনান। আজকে প্রথম আইরিন এই নামে ওকে সম্বোধন করলো। শুনতে বেশ ভালোই লাগলো ওর কাছে। ইয়াদের আব্বু। আইরিন আদনানের সামনে দাঁড়িয়ে বলে, ফ্রেশ হবেন না? প্যান্ট চেঞ্জ করব, লুঙ্গি হলে ভালো হয়।
আইরিন আলমারি থেকে একটা লুঙ্গি বের করে আনে। আদনান লুঙ্গিটা উপর দিয়ে পরে প্যান্ট খুলে ফেলে। প্যান্ট খুলতে গিয়ে পায়ে বেশ ব্যথা পেয়েছে। উঠে দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাথরুমে প্রবেশ করে। নাবিলা বেগম খাবার দিয়ে যান। আইরিন আদনানের শার্ট প্যান্ট বাস্কেটে রেখে দেয়। আদনান আসার আগে ইয়াদ ঘুম থেকে উঠেছিল। কিছুক্ষণ আগে খেয়ে ঘুমিয়েছে, আবার এখন গভীর ঘুমে বিভোর হয়ে গেছে। আজকে সন্ধ্যার পর থেকে অনেকবার ঘুম থেকে উঠে গিয়েছিল। আদনানকে চোখের সামনে দেখে এখন কিছুটা শান্তি লাগছে আইরিনের। বেশি কিছু যে হয়নি তাতে আলহামদুলিল্লাহ। আদনানের জন্য তো দম বন্ধ হয়েও নিজেই মরতে বসেছিল। আদনান ফ্রেশ হয়ে সে বিছানায় উঠে বসে। আইরিন হাত ধুয়ে খাবারের প্লেট হাতে তুলে নেয়। আদনানের মুখোমুখি হয়ে বসে ভাত মাখাতে শুরু করে। ভাত মেখে মুখে সামনে তুলে ধরে বলে, হাঁ করুন। তুমি খেয়েছো? হ্যাঁ, হাঁ করুন। আদনান হাঁ করে। আইরিন নিজে থেকে ওকে খাইয়ে দেবে কল্পনাও করেনি। বউয়ের মুখের দিকে তাকিয়ে বলে, আমার সাথে খাবার খাও, বেশি না খেলে অল্প খাও। আইরিন এক লোকমা নিজের মুখে পুরে দেয়। আদনান পলক্ষীন আইরিনের মুখের দিকে তাকিয়ে মুখের ভাত চিবোচ্ছে। আইরিনকে এতটা বিধ্বস্ত আগে কোনোদিনও দেখেনি। খাওয়া শেষ হলে প্লেট রেখে হাত ধুয়ে ফ্রেশ হয়ে আসে আইরিন। দরজা লাগিয়ে বিছানার কাছে এগিয়ে আসে। ছেলেকে পাশে সরিয়ে নিজে মাঝখানে শোয়। আদনান এতক্ষণ আলতো হাতে ছেলের গালার হাত ছুঁয়ে দেখছিল। আদনানকে নিজের বুকে জড়িয়ে নেয় আইরিন। ব্যান্ডেজ বাঁধা হাতটা আইরিনের গায়ের উপর তুলে দেয় আদনান। আইরিনের বুকে কান পেতে বলে, এত শব্দ করছো কেন এখানে? যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে চিরতরে, সেদিন শব্দ করাও বন্ধ হয়ে যাবে। তাহলে আমার কি হবে জান? নিজের ইচ্ছে মতো উড়ে বেড়াবেন। পড়ে গিয়ে কোথায় কোথায় ব্যথা পেয়েছো? বুকের ব্যথার কাছে ওই ব্যথা কিছুই না। অনেক রাত হয়েছে, ঘুমাও জান। আপনি আগে ঘুমান। সকালের নাস্তা সেরে নিজের ব্যাগ গুছিয়ে নেয় আইরিন। আদনান বিছানায় বসে আছে ছেলেকে কোলে নিয়ে। বেচারা এমপি সাহেব বুঝতে পারছে না তার খ্যাপাবে ও ব্যাগটা কেন গুছাচ্ছে এখন। রাগে লাল চেহারা দেখে কিছু জিজ্ঞাসা করতে পারছে না। কিছু জিজ্ঞাসা করলে যদি গর্জন করে ওঠে তাহলে ছেলেটা ভয় পেয়ে যাবে। ব্যাগ গুছিয়ে আইরিন নিজেও তৈরি হতে শুরু করে। জানি এইভাবে রেডি হচ্ছে কেন? বাড়িতে যাব। কোন বাড়িতে? ষড়যন্ত্র করে যে বাড়িতে তুলে নিয়ে গিয়েছিলেন সেই বাড়িতে। তুমি না বললে এক সপ্তাহ এখানে থাকবে? কেন? ইয়াদের আব্বু এখন অসুস্থ, তাকে ছেড়ে আমি এখানে কি। আইরিনের কথা শুনে আদনানের চোয়াল ঝুলে যায়। চোখ দুটো আগের তুলনায় বড় বড় হয়ে গেছে। ইয়াদ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে বাবার মুখের দিকে। বাবা তো ওকে না দেখে ওর মাকে দেখতে ব্যস্ত। আইরিন রেডি হয়ে বিছানার কাছে এসে দাঁড়ায়। বিছানার উপর থেকে ফোন হাতে নিয়ে সাদাফের নাম্বারে ডায়াল করে। রিসিভ হতেই বলে, ভাইয়া একটু উপরে আসো তো। আসছি। ফোন রেখে হ্যান্ডব্যাগের ভিতর ভরে নেয়। আদনানের কোল থেকে ইয়াদকে নিজের কোলে তুলে নেয়। থাকুক আমার কাছে। নিজেই তো ঠিকভাবে হাঁটতে পারছে না, ওকে নিয়ে কিভাবে হাঁটবেন? আমার ছেলে কি 50 কেজি ওজন যে নিয়ে হাঁটতে পারবো না? আপনার একার ছেলে নাকি? বারবার আমার ছেলে কেন করছেন? হ্যাঁ, বেচারা এমপি সাহেব বউয়ের রাগী চোখ জোড়ার দিকে তাকিয়ে রইল। সাদাব দরজার কাছে দাঁড়িয়ে দরজা নক করে। আইরিন ভেতরে আসতে বললে ভেতরে প্রবেশ করে। ব্যাগটা একটু নিচ পর্যন্ত নিয়ে দাও। সাদাব কাপড়ের ব্যাগটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। উঠে আস্তে আস্তে নিচে চলুন। আদনান বসা থেকে উঠে দাঁড়ায়। পায়ের ব্যথা এখন আরো বেশি অনুভব হচ্ছে। পায়ের পেশিতে কেটে গিয়েছিল, সেলাই লেগেছে 5টা। আইরিন পায়ের ক্ষত দেখেনি এখনো। দেখলে না জানে কি করে। আবার এই মেয়ে কে এতদিনেও পুরোপুরি বুঝে উঠতে পারেনি আদনান। ওকেও সহ্য করতে পারে না, আবার ওর কিছু হলে সেটাও সহ্য করতে পারে না। ভালোবেসে সেটা মুখেও স্বীকার করবে না। আইনের কথা শুনলে কেউ বিশ্বাসই করবে না। এই মেয়ে গত রাতে আদনানের জন্য কিভাবে পাগলের মতো কেঁদেছিল, অজ্ঞান হয়ে গিয়েছিল। আইরিন মুখের কথা শুনলে যে কেউ মনে করবে আদনান ও শত জনমের শত্রু। আস্তে আস্তে হেঁটে দুজনায় নিচে নেমে আসে। শেফা এগিয়ে এসে আইরিনের কোল থেকে ইয়াদকে নিজের কোলে তুলে নেয়। আদনান দেখে ওর বাপ, দাদা, চাচা 3জনেই বাড়িতে রয়েছে। আদনান রাতে রুমে প্রবেশ করার পর আর রুম থেকে বের হয়নি, নিচে আসেনি। আইরিন খাওয়ার আগে একবার নিচে এসেছিল সকালে, তখনই কথা হয়েছে আইরিন আজকেই তালুকদার বাড়িতে ফিরে যাবে। আদনান সুস্থ হওয়ার পর আবার আসবে শেখ বাড়িতে। সবাই একসাথে বাড়ি থেকে বের হয়। তালুকদার বাড়ির সবাইকে বিদায় জানাতে এগিয়ে আসতে তালুকদার বাড়ির সামনেই চলে এসেছে প্রায় শেখ বাড়ির সবাই। শেখ বাড়ির সবাই ফিরে যাওয়ার জন্য পা বাড়াতে আফসার তালুকদার বলেন, বাড়িতে চলুন সবাই, এসেই তো পড়েছি। আমজাদ শেখ বলেন, কান্নাকাটি করিস না আর, এখন না, অন্য সময় যাব। লাকি, সাবধানে থেকো তুমি, দেখে শুনে চলাফেরা করো। ইনশাল্লাহ। ডাক্তার যেভাবে বলেছেন সেভাবেই চলাফেরা করো। রেশমা তালুকদার ইয়াদকে নিজের কোলে তুলে নেন। শেফা ইয়াদকে দিয়ে কান্না করিয়ে দিয়েছে। আইরিন আর ইয়াদ এসেছিল বলে কত খুশি হয়েছিল। নাবিলা বেগম শেফাকে সান্ত্বনা দিয়ে বলেন, আগামী সপ্তাহে নিতে আসবো, আবার কাঁদিস না। আদনান বলে, শেফা তুমি চলো আমাদের সাথে।
তানজিলা বেগম বলেন, ওর কলেজ খোলা, তোমাদের ওখানে গেলে পড়াশোনা শিখেই তুলে রাখবে। বিদায় নিয়ে যে যার বাড়ির দিকে এগিয়ে যায়। অনেক প্রতিবেশীরা দাঁড়িয়ে আছে আশেপাশে। কয়েকজন বয়স্ক মানুষ এগিয়ে এসে তালুকদারদের সাথে কথা বলছে। আদনানের জন্য দোয়া করে দেয় দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য। বাড়িতে এসে শাশুড়ি মায়ের সাথে কথা বলে রুমের দিকে এগিয়ে যায় আইরিন। সীমা কাপড়ের ব্যাগটা নিয়ে আইরিনের পেছন পেছন যায়। আদনান সোফায় বসে পড়েছে। পায়ের ব্যথায় এখন আর হাঁটতে পারছে না। গাড়ির কি যেন ভেঙে ওর পায়ের পেশির ভিতর ঢুকে গিয়েছিল। রাতেই নিউজ হয়ে গিয়েছে টাঙ্গাইল আসন 2 এর এমপি তরুণ প্রজন্মের আইডল তালুকদার আদনান লাকি অ্যাক্সিডেন্ট করে টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তি। সাংবাদিকরা ইতিমধ্যে আদনানের সাক্ষাৎকার নেওয়ার জন্য অস্থির হয়েছে। তালুকদার বাড়ি থেকে জানিয়ে দেওয়া হয়েছে তালুকদার আদনান লাকি এখন কোনো সাক্ষাৎকার দেবেন না। সামান্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা নিয়ে তাকে বিরক্ত করার কোনো প্রয়োজন নেই। এমনিতে অসুস্থ, এখন সাক্ষাৎকার দিতে দিতে আরও অসুস্থ হয়ে পড়বে। যা বলার পুলিশকে বলা হয়েছে আগে। আইরিন আর আদনানের জন্য দুপুরের খাবার রুমে নিয়ে যান ফারজানা তালুকদার। আদনান হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে। আইরিন হাত ধুয়ে একটা প্লেট হাতে তুলে নেয়, বসে আদনানের মুখোমুখি হয়ে। সকালেও নিজের হাতে আদনানকে খাইয়ে দিয়েছিল। আদনান মনে মনে তো মেলা খুশি। অসুস্থ হলে যদি আইরিনের আদর যত্ন পাওয়া যায় তাহলে আদনান সারা বছর অসুস্থ থাকতে রাজি আছে। আদনানকে খাওয়ানো শেষ করে ওর ওষুধগুলো খুলে হাতে দেয়, তারপর নিজের প্লেটটা হাতে নিয়ে বসে খাওয়ার জন্য। অবশ্য আদনানকে খাওয়ানোর সময় ওর অর্ধেক খাওয়া হয়ে গেছে। এখন বাকি খাওয়া শেষ করে প্লেট বাটি সব রেখে দেয় একপাশে। রুমের দরজা ভিজিয়ে দিয়ে জানালার পর্দা টেনে দেয়। বেলকনির দরজা ভিজিয়ে দিয়ে বিছানায় উঠে শুয়ে পড়ে। ঘুম পাচ্ছে এখন, না ঘুমালেই নয়। আইরিনের শরীর ঘেঁষে শুয়ে পড়ে আদনান। আইরিন ছেলের দিকে ফিরে কাত হয়ে শুয়ে আছে। আদনান আইরিনকে জড়িয়ে ধরে মৃদু স্বরে বলে, জান, তোমার বুকের মাঝে জড়িয়ে ধরো আবার। কথা না বলে ঘুমান। প্লিজ জান, একটু জড়িয়ে ধরো। তুমি জড়িয়ে ধরলে সব কিছু শান্তি শান্তি লাগে। আমাকে অশান্তিতে রেখে আপনি কিভাবে শান্তিতে থাকতে চান? জান। আইরিন আদনানের দিকে ফিরে ওকে জড়িয়ে ধরে নিজের বুকের মাঝে। আদনান নিজেও আইরিনকে জড়িয়ে ধরে। শুয়ে থাকতে থাকতে আইরিনের চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। হাতের বাঁধন আর একটু টাইট করে। আদনান প্রায় ঘুমিয়ে পড়েছিল। আইরিনের জোরে জোরে নেওয়া শ্বাসের শব্দ শুনে কান সজাগ হয়। চোখ জোড়া মেলে তাকাতে আইরিনের ফুপানোর শব্দ শুনতে পায়। আদনান মুখ তুলে আইরিনের মুখের দিকে তাকিয়ে বিচলিত হয়ে বলে, জান, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আইরিন আদনানের মুখের দিকে না তাকিয়ে উপরের দিকে তাকায়। হা করে শ্বাস নিতে নিতে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। আদনান আইরিনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে উপরের দিকে উঠে যায়। আইরিনের মুখ 2 হাতে আগলে ধরে ব্যাকুল সুরে বলে, জান, কি হয়েছে বলছো না কেন? কোথায় কষ্ট হচ্ছে? আইরিন আদনানের মুখের দিকে তাকায়। রুমে স্বল্প আলো রয়েছে, তাই সবকিছু স্পষ্ট নয়। জান, কথা বলো। আইরিন আদনানের ডান হাতটা ধরে নিজের বুকের বাঁ পাশে চেপে ধরে ধরা গলায় বলে, এখানে ভীষণ কষ্ট হয়। আপনি তো পাষাণ পুরুষ, তাই বুঝতে পারেন না। আমাকে কষ্ট দিতে পারলেই তো আপনার শান্তি লাগে, তাই না? আদনান আইরিনকে টেনে নিজের বুকে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে বলে, আমি তোমাকে কখনই কষ্ট দিতে চাই না জান। তালুকদার আদনান লাকি এত সাহস আছে নাকি যে তার জানকে কষ্ট দেবে? বেশ রাত হয়ে গেছে। ইয়াদ ঘুম থেকে উঠে জেগে আছে, তবে কাঁদছে না। আদনান ছেলেকে নিজের বুকের কাছে শুইয়ে রেখে কথা বলছে ছেলের সাথে। ইয়াদ নয়নজোড়া মেলে বাবার মুখের দিকে তাকিয়ে আছে। ওর মধ্যে কোনো নড়াচড়া নেই, শুধু একটু পরপর গোলাপি জিহবাটা বের করে আবারও ভেতরে নিচ্ছে। আইরিন বাথরুম থেকে বেরিয়ে আসে, হাত মুখ মুছতে মুছতে বলে, বাপ ছেলে মিলে কি এত কথা বলছেন? ছেলে কি আবার রাজনীতি শেখাচ্ছেন নাকি? আদনান হেসে ঘাড় ঘুরিয়ে বলে, ছেলেকে আলাদা করে রাজনীতি শেখাতে হবে? সুইটহার্ট, আমার রক্তেই তো রাজনীতি। আমার রক্তে তো নেই। তাতে কি হয়েছে? ছেলের দেহে তো আমার রক্তই বইছে। পেটে রেখে বড় করলাম আমি, আর রক্ত আপনার। হ্যাঁ সুইটহার্ট। তাহলে এখন থেকে ওকে আপনি খাওয়াবেন, আমি আর পারবো না খাওয়াতে। আপনার রক্তকে কষ্ট করে আমি কেন খাওয়াবো? বড় হয়ে তো সেই আপনার মতোই ঘাটতেরা হবে। আদনান অবাক হয়ে বলে, জান, ওকে আমি কিভাবে খাওয়াবো? সেটা আমি কিভাবে বলবো? সারাদিন আমার ছেলে, আমার রক্ত, এখন খাওয়ান আপনার ছেলে আর আপনার রক্তকে। এমন ভাবে বলো না জান, কাছে আসো। তোমার অপেক্ষাই তো করছিলাম এতক্ষণ আমরা। কেন? আমার আব্বার খিদে পেয়েছে। খাইয়ে রেখে গিয়েছিলাম। আইরিন এগিয়ে এসে ছেলেকে মাঝখানে রেখে শুয়ে পড়ে। আদনান ছেলেকে আইরিনের বুকের সাথে ঠেকিয়ে দেয়, নিজেও এগিয়ে আসে দুজনের কাছে। ইয়াদ ব্যথা পাবে তো। কিছু হবে না। আইরিন আদনানের মুখের দিকে তাকিয়ে আবার ছেলের দিকে তাকায়। দুজনের মাঝখানে শুয়ে আছে ছেলেটা। আদনান হাত বাড়িয়ে আইরিনের গালের উপর হাত রাখে। আইরিন সরাতে বললেও আদনান সরায় না। রাত বাড়ছে, ঘুমান এখন। তুমি ঘুমাও। ইয়াদ ঘুমালে তারপর ঘুমাবো। ইয়াদ ঘুমাক, তারপর দুজন একসাথে ঘুমাবো।
আপনি অসুস্থ। তুমিও তো অসুস্থ জান। আইরিন আর কিছু বলে না। কিছু সময় পর আদনানের চোখের দিকে তাকিয়ে দেখে আদনান পলকহীন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে একভাবে। এভাবে তাকিয়ে থাকবেন না। কেন সুইটহার্ট? তাকাবেন না। আমি অনন্তকাল এভাবেই তাকিয়ে থাকব, এর চেয়ে গভীরভাবে তাকিয়ে থাকব, ছুঁয়ে দেব, আদর করব। আইরিন চোখ জোড়া শুরু করে তাকিয়ে থাকে কিছু সময়, তারপর দৃষ্টি নত করে ছেলের দিকে তাকিয়ে বলে, আপনি ঘুমাবেন কখন? ইয়া তো জানে ও ঘুমিয়ে পড়লে ওর আব্বু আম্মু ওকে একপাশে রেখে নিজেরা জড়াজড়ি করে ঘুমায়, তাই ঘুমাচ্ছে না। যদি কারণ এটা হয় তবে ঠিকই আছে। না, একদমই না। ওকে তুমি খেতে দাও, তাহলে দ্রুত ঘুমিয়ে পড়বে। আমি কেন খেতে দিব? আপনি খাওয়ান। জান, ওকে খাওয়ানোর মতো কিছু নেই আমার কাছে। আছে কি নেই সেটা তো আমার জেনে কাজ নেই। আপনি কিভাবে খাওয়াবেন সেটা একান্তই আপনার ব্যাপার। আদনান শোয়া থেকে উঠে বসে আইরিনের উপর দিয়ে ওর পেছনে এসে শুয়ে পড়ে। আবার এমনভাবে শুয়েছে যে মনে হচ্ছে আইরিনের উপর উঠে যাবে। এভাবে শুলেও আইরিন বলছে না কিছু, বলে লাভও নেই, তাই চুপ করে আছে। আইরিনের ম্যাক্সির চেন খুলে ফেলে আদনান। কি করছেন? হাত সরান। ইয়াদকে খাওয়াবো, তুমি চুপচাপ শুয়ে থাকো। খাওয়াবেন ভালো কথা, কিন্তু আমার কাছে কি? আদনান বলে না কিছু। ছেলেকে আইরিনের বুকের আরো কাছে আনে, পেছনে ছোট কোল বালিশটা দিয়ে ছেলেকে কাত করে রাখে। কি করছেন? তুমি মানে আমি আর আমি মানে তুমি, তুমি আমি মিলে আমরা মানে আমাদের। এখন চুপচাপ খাও। ও সরি, খাওয়াচ্ছি তো আমি নিজেই। তুমি চুপচাপ শুয়ে থাকো শুধু। ছাড়ুন আর হাত সরান। কথা না বলে চুপচাপ থাকো তো সুইটার্ট। দেখো ইয়াদ কি সুন্দর করে খাচ্ছে। আইরিন আদনানের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আদনান ছাড়ে না। জান, ডিস্টার্ব করো না তো, ছেলেকে খেতে দাও। খাওয়াবেন, নিজে খাওয়ান, আমার কাছে কি? সুইটার্ট, আমি নিজেই তো খাওয়াচ্ছি। ইয়াদ ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে। একভাবে একভাবে শুয়ে থাকতে থাকতে আইরিনও ঘুমিয়ে গেছে। ঘুম আসছে না আদনানের। ঘুম থেকে উঠেই ছিল সন্ধ্যার দিকে। সকাল 11টা নাগাদ তালুকদার বাড়িতে প্রবেশ করে আদনানের ঢাকার ফ্রেন্ডরা। আদনানের ছেলে হয়েছে শোনার পর আসতে চেয়েছিল, তবে সময় সুযোগের অভাবে আসতে পারছিল না। আদনান অ্যাক্সিডেন্ট করেছে শুনেছে, তাই দুজনকে একসাথে দেখার জন্যই চলে এসেছে। ড্রয়িং রুমে আসতেই আদনানের সাথে দেখা হয়। ওদের জন্য ড্রয়িং রুমে এসে বসেছে আদনান। মামুন রশিদ এগিয়ে এসে আদনানকে জড়িয়ে ধরে। ঢাকায় আদনানের বেস্ট ফ্রেন্ড মামুন রশিদ, আর গ্রামে সোলাইমান। এই দুজনের প্রতি আদনানের আলাদা একটা দুর্বলতা আছে। দুজনকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে। কুশল বিনিময়ে শেষ হলে সোফায় বসে সকলে। আপনার ছোট বাপজান কই এমপি সাহেব? আম্মুর কাছে রয়েছে। আম্মু ইয়াদকে নিয়ে আসো। ছেলের ডাক শুনে ইয়াদকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসেন ফারজানা তালুকদার। ওনাকে দেখে সবাই একসাথে সালাম দেয়। ফারজানা তালুকদার হাসি মুখে সালামে জবাব দিয়ে ওদের সামনে এসে দাঁড়ান। মামুন রশিদ আগে আগে সোফা ছেড়ে উঠে ইয়াদকে নিজের কোলে তুলে নেয়। ইয়াদের মুখের দিকে তাকিয়ে আবার আদনানের দিকে তাকিয়ে বলে, তোদের ভাবে বিশ্বাসই করতে চায় না ছেলেকে আমার মতো দেখতে। এই কথা কোনোভাবে বিশ্বাস করতে চাই না রে ভাই। পাশ থেকে একজন বলে, এটা একদম ঠিক বলছিস। আমার দুই ছেলেকে আমার মতো দেখতে, কিন্তু ওদের মায়ের দাবি ওরা ওর মতো দেখতে। মামুন রশিদ পুনরায় বলে, এই লাকি, এ দেখি তোরই কার্বন কপি। এই একই দাবি আমার বেলায় হয়। ছেলে মেয়েকে দেখতে আমার মতো, কিন্তু সে এটা কিছুতেই মানতে রাজি নয়। রেশমা তালুকদার এগিয়ে আসতে আসতে বলেন, কে কি মানতে রাজি নয়? সবাই ওনার দিকে তাকায়। আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন দাদি? আলহামদুলিল্লাহ ভালো। দুপুরের খাবার খেতে নিচে আসার পর সকলের সাথে দেখা হয় আইরিনের। সালাম দিয়ে টুকটাক কথা হয় আদনানের ফ্রেন্ডের সাথে। সেই বিয়ের সময় দেখা আর একটু কথা হয়েছিল। আইরিন সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল, তখন মামুন রশিদ আদনানকে জোরে জোরে বলে, এমপি সাহেব, আদনান রকে কিছুদিন আগে বিয়ে করেছে। আদনান স্বাভাবিক স্বরে বলে, ভালো। বেচারা বউ বিয়ের 3 দিন পর প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। উপস্থিত সবাই মামুন রশিদের দিকে তাকিয়ে আছে। আইরিন প্রথম কথাগুলো শুনে দাঁড়িয়ে গেছে। আদনানের আরেক ফ্রেন্ড বলে, বেচারার কপালে বউ নাই রে ভাই। তুই ওর না হওয়া বউ ছিনতাই করে নিয়ে এসেছিস, তারপর থেকে বেচারার কপালে ফোঁপা লেগেছে। বিয়ে হয় না, আবার হওয়ার পর বউ পেছন দেখিয়ে চলে গেছে। শেষের কথাগুলো শুনে কয়েকজন শব্দ করে হেসে ওঠে। আদনান বলে, এত খোঁজ খবর তোরা কই পাস? আমার বোনের ফ্ল্যাটের সাথে রকিদের ফ্ল্যাট, বোনের কাছ থেকে সব শুনেছি। বেচারা নাকি পণ করছে আর বিয়ে করবে না।
পাশ থেকে আরেকজন বলে, বুঝলাম না এই রকির সমস্যা কোথায়, বারবার কেন অন্যের ভালোবাসায় নজর দেয়। বুঝোস নাই চরিত্রের দোষ। হব বেটা, ও কি জানতো নাকি ওরা অন্যের ভালোবাসা? না জেনেই তো পছন্দ করে, তারপর খায় আইক্যালাবাস। আদনানের শেষের কথাগুলো শুনে ফিক করে হেসে উঠে সবাই। আদনান দুঃখ ভরা সুরে বলে, রনির জন্য কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, বেচারা। গাড়ির ভেতর বসে মামুন যখন রকির মাথায় বন্দুক ঠেকিয়েছে হুমকি দিচ্ছিল, তখন রকির আর ওর বাপের চেহারা দেখে এত মায়া লাগছিল যে মনে হচ্ছিল ছেড়ে দে সবাইকে। মামুন রশিদ বলে, ওই দিন নিজেকে সত্যি সত্যি একজন কিডন্যাপার মনে হচ্ছিল। ভিলেন ভিলেন একটা ভাইব চলে এসেছিল নিজের মধ্যে। ওই দিনের ঘটনাগুলো অ্যাডভেঞ্চারের মতো লাগে। জীবনে প্রথমবারের মতো সেই দিন মানুষ কিডন্যাপ করেছিলাম, তাও আবার কোনো মুক্তিপণ না নিয়েই ছেড়েও দিয়েছিলাম। আমাদের মতো এত ভালো কিডন্যাপার এই দুনিয়ায় আরও আছে নাকি? সবাই তাল মিলিয়ে বলে। একদম না। আইরিন সকলের দিক থেকে দৃষ্টি সরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। সবগুলো এক নম্বরের বজ্জাত। বেচারা আদনান রকি মাঝখানে পেরিয়ে যায় কিছুদিন। আদনান এখন আগের চেয়ে একটু সুস্থ হয়ে উঠেছে। এখন হাঁটতে চলতে আগের মতো অত কষ্ট হয় না। দুপুরের খাবার খেয়ে সোফায় বসে বাপদাদার সাথে আলোচনা করছিল আদনান। আলোচনার সমাপ্তি ঘটিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়, ধীর পায়ে আগায় রুমের দিকে। দরজা ঠেলা দিতে আইরিন ঘাড় ঘুরিয়ে তাকায় ওর দিকে। আদনান দরজা ভিজিয়ে দিয়ে বিছানার কাছে এগিয়ে আসে। আইরিনের উপর দিয়ে ঝুঁকে পড়ে ছেলেকে আদর করে চুমু খায়। তারপর আইরিনকে আদর করে বাথরুমের দিকে এগিয়ে যায়। আইরিন ঘাড় ঘুরিয়ে আদনানের যাওয়া দেখে আবারও আগের মতো করে শুয়ে রইল। আদনান ফ্রেশ হয়ে এসে ছেলেকে মাঝখানে রেখে শুয়ে পড়ে। ছেলেকে আবার আদর করে আইরিনকেও আদর করে তারপর চোখ বন্ধ করে নেয়। আইরিন তাকিয়ে থাকে আদনানের দিকে। আদনান কোথাও একটা গিয়েছিল বাপদাদার সাথে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আজকে বাড়ি থেকে বেরিয়েছিল। রাত 11টা বেজে গেছে অলরেডি। রুমে এসে দেখে আইরিন ছেলেকে কোলে নিয়ে বসে আছে। কাছে এগিয়ে এসে ছেলেকে আদর করে অনেকক্ষণ। কোলে নিয়ে বসে থাকে কতক্ষণ আইরিনের পাশে। কোথায় ছিল এতক্ষণ, কেন ছিল এসব কিছুই জিজ্ঞাসা করে না আইরিন। দাদার গলার স্বর শুনে ছেলেকে আইরিনের কোলে তুলে দিয়ে ট্রাউজার আর টি শার্ট নিয়ে বাথরুমে প্রবেশ করে চেঞ্জ করে ফ্রেশ হয়ে দ্রুত রুম থেকে বের হয় খাওয়ার জন্যে। 20 মিনিট পর রুমে ফিরে আসে আবার আইরিন। ইয়াদকে মাঝখানে রেখে শুয়ে আছে এখন। দরজা লাগিয়ে দিয়ে মেন লাইট অফ করে ডিম লাইট অন করে তারপর বিছানায় উঠে বসে আদনান আইরিনের দিকে হাত বাড়িয়ে বলে, জান তুমি এই পাশে আসো। আইরিনকে ছোঁয়ার আগে আইরিন আদনানের হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে রাগী স্বরে বলে, ছোবেন না আপনি আমায়, দূরে থাকুন আমার কাছ থেকে। হঠাৎ আইরিনের এমন আচরণে বিস্ময়ে বিমূঢ় আদনান। কি হলো হঠাৎ এমন করছে কেন? আদনান পুনরায় হাত বাড়িয়ে বলে। জান কি হয়েছে তো? বাকি কথা শেষ করার আগেই বলে, জান ডাকবেন না আমায়, কথা বলবেন না আপনি আমার সাথে, ছোবেন না একদম আমায়। কি হয়েছে? এত রেগে আছো কেন? রেগে যার মতো কিছু বলিনি বা করিনি। কি হয়েছে জান? বলছি না ছোবেন না আমায়, হাত ছড়ান। বেচারা এমপি সাহেব ফেল করে বউয়ের দিকে তাকিয়ে রইলেন। কি ভুল করেছেন আজকে কিছুতেই মনে পড়ছে না। বউকে রাগানোর মতো কিছু করেননি আজকে। জান কি করেছি আমি? বলো, না হলে বুঝবো কিভাবে? আইরিন মৃদুস্বরে বলে। না করেই তো দোষ করেছেন। আইরিন মৃদুস্বরে বললেও আদনান স্পষ্ট শুনতে পেয়েছে। না করেই দোষ করেছে। কি করেনি? কি করিনি জান? জানেন না আপনি কি করেননি? দুদিকে মাথা নাড়ায় আদনান। জানে না কি করেনি। বলো কি করিনি আমি? বকবক না করে ঘুমান তো। তুমি এপাশে আসো। আইরিন চোখ বন্ধ করে নেয়। আদনান ছোট ছোট চোখ বানিয়ে তাকিয়ে রইল বউয়ের মুখের দিকে। কিছু সময় পর বসা থেকে উঠে আইরিনের পেছনে এসে বসে, টেনে নিজের দিকে ফেরানোর চেষ্টা করে বলে, এত রাগ করছো কেন সুইটহার্ট? আইরিন রাগে গজগজ করে বলে, শুতে নিষেধ করেছি আমি। কেন করছো সেটার কারণটা তো বলবে। আদনানের হাত সরিয়ে দেয় নিজের গায়ের উপর থেকে। আদনান মুচকি হাসে। আইরিনের পেছনে লম্বা হয়ে শুয়ে জড়িয়ে ধরে শক্ত করে। আইরিন এবার আর আদনানকে নিজের কাছ থেকে সরাতে পারে না। রাগে ফুঁসে উঠে বলে, ছাড়ুন আমায়। রাগ করার মতো তো কিছু করিনি সুইটহার্ট। আপনি পুরোটাই আমার রাগের কারণে। এখন ছাড়ুন আমায়। কি করেছি সেটা বলো। পারবো না। আমি বোধহয় একটু একটু আন্দাজ করতে পারছি সুইটহার্ট। কি? তোমার রাগের কারণ। কেন রাগ করেছি? তুমি হিংসুটে হয়ে গেছো সুইটহার্ট। মানে? আদনান আইরিনকে আরেকটু গভীরভাবে আলিঙ্গন করে ঘাড়ে মুখ গুজিয়ে বলে, মানে এটাই যে আমি দুপুরে রুমে এসে তোমাকে আদর না করে ছেলেকে করেছি, তারপর আবার রাতেও ফিরে তোমাকে আদর না করে ছেলেকে করেছি। তোমার মোটেও আমার এই আচরণ সহ্য হচ্ছে না।
তোমাকে আগে আদর না করে আর বাড়িতে ফিরে আদর না করার কারণে রেগে বোম হয়ে আছো। কি ভেবেছ আমি কিছু বুঝতে পারবো না? আমি কিন্তু ইচ্ছে করে এমনটা করেছিলাম তোমার রিয়াকশন দেখার জন্য। তুমি যে এতটা হিংসুটে হয়ে গেছো এটা আমার কল্পনাও ছিল না। ফালতু কথা বন্ধ করুন আপনি। আদনান জোর করে আইরিনকে নিজের দিকে ফেরায়, গালে হাত রেখে কপাল ঠেকিয়ে বলে। বলো আমি ভুল বলেছি? আইরিন চুপ হয়ে থাকে। আদনান সত্যি কথাই বলেছে। আদনান যখনই রুমে আসে আগে আইরিনকে আদর করে, তারপর ছেলেকে। ইয়াদ হওয়ার আগেও যতবার রুমে আসতো ততবার আইরিনকে জোর করে ধরে আদর করত, আর এটা আইরিনের একটা অভ্যাসে পরিণত হয়েছে এখন। আদনান রুমে এসে আদর না করলে ওর এখন মোটেও ভালো লাগে না, কিছু একটা কমতি অনুভব করে। আদনান দুপুরে যখন রুমে এসে আইরিনের উপর ঝুঁকলো, আইরিন তো ভেবেছিল আদনান ওকে আদর করবে, কিন্তু আদনান ওকে আদর না করে ইয়াদকে আদর করলো আগে। তখনই আইরিনের রাগ হয়েছিল। তারপর থেকে আদনান ওকে আর রাগানোর জন্য ইচ্ছে করে সারাদিন এমন করেছে, আর রাতে ফিরে ওকে আদর করলোই না, একটা কথাও বলেনি ওর সাথে। কি হলো জান, কথা বলছো না কেন? ছাড়ুন আমায়। হয়েছে, আর রাগ করতে হবে না। সরি, আর এমন করবো না। তোমাকে আদর করতে না পেরে আমি তো দম বন্ধ হয়ে মরে যাবো জান। সারাদিন আদর করতে না পেরে বুকের ভিতর কেমন যেন করছে। আসো জান, সারাদিনের অভাবটুকু পূরণ করি। আইরিন বলে না কিছু। আদনান আইরিনের সারা মুখে অসংকোচ চুমুখায়, মৃদু হেসে বুকে জড়িয়ে ধরে। আবার দুপুরে আইরিনের চোখ মুখের দিকে খেয়াল করেছিল ভালোভাবে। বাথরুমে গিয়ে তফিক করে হেসে দিয়েছিল। আইরিন এক হাত আদনানের গায়ের উপর তুলে দেয়, আরেক হাত আদনানের গলার নিচ দিয়ে দেয়। দুজন দুজনকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে যায়। রাত অনেক হয়ে গেছে, এখন ঘুমানো উচিত। আইরিন কফির মগ হাতে রুমে প্রবেশ করে। বাথরুম থেকে দুই বাপ ছেলের গলার স্বর ভেসে আসছে। দুজন যে এখনো লাফালাফি করছে ভেতরে, সেটা স্পষ্ট বুঝতে পারছে আইরিন। বাপটা ছেলেটাকে নষ্ট করে ফেলছে। নিজে যেমন ঘাটতারা, ছেলেকেও বানাচ্ছে তেমনই ঘাটতারা। বাপের চেয়েও কয়েক গুণ বেশি ঘাটতারা হয়েছে ছেলেটা। 3 বছর বয়সে এত জেদ যে ধারণার বাইরে। যা একবার মুখ দিয়ে বের করবে সেটা পূরণ করবে যেভাবেই হোক। আদনান বউকে ভয় পেলেও ইয়াদ খুব একটা মাকে ভয় পায় না। মাকে কেন, কাউকেই ভয় পায় না। বাপের মতোই ডর ও ভয়হীন পুরুষ হয়েছে। আইরিন কফির মগ সেন্টার টেবিলের উপর রেখে বাথরুমের দরজা খুলে দেয়। দুজনে লাফালাফি বন্ধ করে আইরিনের দিকে তাকায়। দুজনের আগাগোড়া পুরোটাই শ্যাম্পু আর বডি ওয়াশের ফেনা। চোখ দুটো কোনো রকমে দেখা যাচ্ছে। দুজনের কোমরে সাদা ধবধবে টাওয়েল পেঁচানো। আইরিন রেগে কটমট চাহনি নিক্ষেপ করে বলে, আজকে কি এখান থেকে বের হওয়ার ইচ্ছে আছে নাকি বাকি জীবন এখানেই কাটাবেন? আদনান কিছু বলার আগে রিয়াদ বলে, আর একটুও না। সর্দি কাশি জ্বর হলে তো দুজন মিলে সেই আমাকেই জ্বালিয়ে ভস্ম করে দাও। কথাগুলো বলতে বলতে ভেতরে প্রবেশ করে আইরিন। হ্যান্ড শাওয়ার হাতে নিয়ে ইয়াদের গা জোর করে ধুয়ে দেয়। শুকনো টাওয়েল দিয়ে ছেলেকে পেঁচিয়ে কোলে তুলে নেয়। বের হতে হতে বলে, 2 মিনিটের মধ্যে আপনিও বাইরে আসবেন। আদনান বলে না কিছু। আইরিন ছেলেকে বিছানার উপর দাঁড় করিয়ে গা ভালোভাবে মুছিয়ে দিতে দিতে বলে, গোসল করতে করতে তো হাত পা সাদা হয়ে কুঁচকে গেছে। বৃষ্টিতে ভিজেও তো হয়নি। হ্যাঁ, বাথরুমে এসেও ঘন্টা ধরে গোসল করছো। আরো করব। অসুস্থ হলে আমার কাছে আসতে পারবে না। কার কাছে যাব? তোমার বাবার কাছে। আব্বু তো তোমার কাছে চলে আতে। হ্যাঁ, সেটাই তো। ঘুরে ফিরে দুজন তো সেই আবার আমার কাছেই আসো। তোমাদের দুজনের যন্ত্রণায় পাগল হয়ে যাব আমি। দাও। আইরিন ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। ওকে বলছে পাগল হতে। ছেলের গায়ে বেবি লোশন মাখিয়ে দিয়ে ড্রেস পরিয়ে দেয়। ছোট ছোট চুলগুলো ব্রাশ করতে করতে বলে, দুষ্টুমি না করে এখন খাবে, তারপর ঘুমোবে। না। কেন? ঘুম নেই। প্রত্যেক দিনের মতো শুয়ে থাকলেই ঘুম চলে আসবে। আদনান বাথরুম থেকে বেরিয়ে আসে। পরনে শুধু ট্রাউজার। চুলগুলো থেকে বরাবরের মতো এই টুকটা পানি পড়ছে উজ্জ্বল শ্যামবর্ণের দেহের উপর। গা ভালোভাবে মোছেনি আজকেও। মাথা এদিক ওদিক করে চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে আইরিনের সামনে এসে দাঁড়ায়। আইরিন টাওয়েল হাতে নিয়ে আদনানের চুল সহ পুরো শরীর মুছে দেয় ভালোভাবে। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। আদনান 2 কদম এগিয়ে কফির মগ হাতে তুলে নেয়। আইরিন ছেলেকে কোলে নিয়ে দরজা দিকে এগিয়ে ইয়াদকে খাইয়ে ওকে নিয়ে রুমে ফিরে আসে আইরিন। বিছানায় বসিয়ে দিয়ে জানালা দরজা ভিজিয়ে দিয়ে আসে। ইয়াদকে নিয়ে শুয়ে পড়তেই ইয়াদ ঘুমাবে না বলে বায়না ধরে। আব্বু যাবো। আব্বু কোথায়? তোমার আব্বু কাজ করতে গেছে, এখন ঘুমাও। না, আমি আব্বুর কাছে যাব। ইয়াদ চুপচাপ ঘুমাও। আব্বু। তোমার আব্বু বাড়িতে নেই। মিথ্যা কথা। সত্যিই নেই। আব্বু। ডাকতে ডাকতে জোর করে শোয়া থেকে উঠে বসে ইয়াদ। মাকে রেখেই বিছানা ছেড়ে নেমে যাওয়ার জন্য কিনারার দিকে এগিয়ে যায়। গলা ছেড়ে আব্বু আব্বু বলে ডাকছে এখনো। আইরিন শোয়া থেকে উঠে বসে ছেলেকে টেনে ধরে বলে, প্রত্যেকদিন এক নাটক করবে না, চুপচাপ ঘুমাও। নাটক না, আব্বু যাবো। কাজ করতে গেছে, ঘুম থেকে উঠে দেখবে ফিরে এসেছে। এখন ঘুমাও, তুমি ভালো ছেলে।
ইয়াদ ঘুমাবে না বলে কান্নাকাটি শুরু করে দেয়, বাবাকে ছাড়া ঘুমাবে না। রুমে প্রবেশ করে আদনানকে দেখে ইয়াদের মুখে হাসি ফুটে ওঠে। আদনান এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে নেয়। আইরিন আদনানের দিকে তাকিয়ে বলে, আপনি না কোথায় যাবেন? পরে যাব, এখন না। আব্বু গরু দেখবো। আদনান কিছু বলার আগে আইরিন বলে, গরু পরে দেখবে, এখন ঘুমাও, তোমার আব্বু ঘুমাবে। না, গরু দেখবো আব্বু, চলো গরু দেখি। আব্বু এখন ঘুমাই, পরে গরু দেখি। না, এক্ষুনি। আদনান ছেলেকে নিয়ে ঘুরে দাঁড়ায় ফার্মে যাওয়ার জন্য। আইরিন কটমট করে বলে, ও যা বলবে তাই শুনতে হবে। শুয়ে শুয়ে দুজন ঘুমান তো। তুমি ঘুমাও, আমরা একটু পরে আসছি। দাঁড়ান বলছি, বাইরে বৃষ্টি পড়ছে এখনো। আব্বু দৌড় দাও, এমপির বউ খেপে পড়েছে। এমপির কাছে বন্দুক আছে, এমপির বউ গুলি করে আমাদের মাথার খুলি উড়িয়ে দেবে। কথাগুলো বলতে বলতে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায় আদনান। ইয়াদের খিলখিল হাসির শব্দ শোনা যায়। আইরিন রেগে তাকিয়ে রইল দরজার দিকে। দুজন রুমে ফিরে আয় শুধু একবার। আদনান ইয়াদকে নিয়ে ধীর পায়ে রুমে প্রবেশ করে বিছানার দিকে তাকিয়ে দেখে আইরিন ঘুমিয়ে আছে। আদনান ছেলেকে ফ্রেশ করিয়ে এনে বিছানায় শুতে শুতে বলে, এখন চুপচাপ ঘুমাও, তোমার আম্মু জেগে গেলে কিন্তু আমাদের দুজনের কপালে শনি আছে। তুমি আম্মুকে এত ভয় পাও কেন? এখন বুঝতে পারবে না, কখনো পারবো? বড় হলে। এখন ঘুমাও, চুপ। ছেলেকে বুকে আগলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে আদনান। ইয়াদ চুপচাপ শুয়ে থাকে বাবার বুকের উপর। আইরিনের ঘুম হালকা হয়ে আসে। ঘুম ঘুম চোখের পাতা টেনে তুলে তাকায়। চোখের সামনে আদনানের ঘুমন্ত চেহারা দেখতে পায়। নিজের বুকের দিকে তাকিয়ে দেখে ইয়াদ ওর বুকের সাথে লেপ্টে ঘুমিয়ে আছে। দুজন কখন এসে ঘুমিয়েছে আইরিন বুঝতে পারেনি। হাত বাড়ায় ফোনের দিকে। ফোন হাতে তুলে পাওয়ার বাটন চেপে টাইম দেখে নেয়। ফোন রেখে আস্তে করে ছেলেকে বুক থেকে সরিয়ে শোয়া থেকে উঠে বসে। কোলবালিশ ইয়াদের পাশে রেখে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। ওড়না ঠিক করে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে প্রবেশ করে। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। ফোনের রিংটোনের শব্দে আদনানের ঘুম ভেঙে যায়। শুয়ে থেকে ফোন হাতে তুলে নেয়। স্ক্রিনে তাকিয়ে দেখে 2400 নম্বর থেকে কল এসেছে। বিরক্ত হয়ে কল কেটে ফোন সাইলেন্ট করে রেখে দেয়। আইরিনের বালিশের দিকে তাকায়। বিছানায় দেখতে না পেয়ে ঘাড় ঘুরিয়ে বাথরুমের দিকে তাকায়। আবার আইরিন বাথরুম থেকে বেরিয়ে এসেছে। আদনান শোয়া থেকে উঠে বসে, চোখ বন্ধ রেখে ঘুম জড়ানো গলায় ডাকে, জান। আইরিন হাত মুখ মুছতে মুছতে বলে, বলুন। কাছে আসো। এখান থেকেই শুনতে পাবো। জান আসো না। আইরিন এগিয়ে আসে আদনানের কাছে। বলুন। আদনান হাত বাড়িয়ে আইরিনকে আরো কাছে টেনে আনে। কোমর জড়িয়ে ধরে বুকে মুখ গুজে বলে, ঘুম শেষ হয়নি জান? তাহলে উঠেছেন কেন? ঘুমান আবার। তোমার বুকে ঘুমাবো। বাজে কথা বন্ধ করে ছাড়ুন আমায়। আদনান ছাড়ে না। হাতের বাঁধন আগের চেয়ে আরেকটু টাইট করে। দুই পা দিয়ে আইরিনের দুই পা পেঁচিয়ে ধরে। বুকে আরো গভীর ভাবে মুখ গুজে ধীর স্বরে বলে, আমার দুনিয়ার সব শান্তি এখানেই সুইটহার্ট। এই বুকে মুখ গুজালে আমার সব টেনশন দূর হয়ে যায়। এত শান্তি, এত শান্তি, এত শান্তি লাগে যে এখান থেকে মুখ তুলতে ইচ্ছে করে না। মনে হয় সারা জীবন এভাবে রেখে দিই। আইরিন মুচকি হাসে। আদনানের এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে দিতে দিতে বলে, সারা জীবন এভাবে থাকতে দেব? রাজনীতি ছেড়ে দিন। জান, আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না। আর তোমার কি মনে হয় আমি রাজনীতি ছেড়ে দিলেও আগের মতো লাইফ লিড করতে পারবো? আইরিন চুপ করে থাকে। ও খুব ভালো করে জানে আদনান রাজনীতি ছেড়ে দিলেও আগের মতো আর চলতে ফিরতে পারবে না। এই রাজনীতি বড় ভয়ঙ্কর। এর মধ্যে একবার জড়িয়ে গেলে বেরিয়ে আসা অনেক কঠিন। দেশে রাজনীতি নিয়ে কত কিছু হচ্ছে সবই জানা আছে আইরিনের। নিউজ তো দেখে, সবকিছুই জানে। আমাকে ছাড়ুন আর ঘুমান। আদনান মুখ তুলে আইরিনের মুখের দিকে তাকায়। ঘুম চলে গেছে। তাহলে উঠে ফ্রেশ হতে যান। জান। সুর ধরে ডাকে আদনান। আইরিন আদনানের সিল্কি চুলে হাত বুলাতে বুলাতে বলে, বলুন। বাবা হতে ইচ্ছে করছে। মানে? আবার বাবা হতে ইচ্ছে করছে। তোমাকে কি বলেছিলাম ভুলে গেছো? প্রতি 2 বছর পর পর আমি বাবা হব। সেখানে 3 বছর পেরিয়ে গেছে, অনেক সময় নষ্ট হয়ে গেছে। এখন আরেকজনকে আনা উচিত। দুজন মিলে জ্বালিয়েও শান্তি পাচ্ছেন না, এখন আরেকজন লাগবে নিজেদের দল ভারী করার জন্য। সুইডার, তুমি কত বুদ্ধিমতী, দ্রুত সবকিছু বুঝতে পেরে যাও। আমি কিছু বুঝতে পারছি না, ছাড়ুন আমায়। জান, এভাবে বলতে নেই। আমাদের দ্বিতীয় সন্তান কিছুদিন ধরে স্বপ্নে এসে আমাকে বলে, আব্বু তুমি এখনো আমাকে দুনিয়াতে আনার ব্যবস্থা করছো না কেন? আমি এখন তোমাদের মাঝে আসতে চাই।
আইরিন চুপচাপ আদনানের মুখের দিকে তাকিয়ে থাকে। আদনান সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে আছে ওর মুখের দিকে। আইরিন আদনানের চুল থেকে হাত সরিয়ে আদনানের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, আপনি না কোথায় যাবেন? বিকেল হয়ে গেছে, যান এখন। সন্ধ্যার পরে যাব। সন্ধ্যার পর যাবেন ভালো কথা, এখন ছাড়ুন আমায়। ধরলে আর ছাড়ার নামগন্ধ নেই, সুপার গ্লুর মতো লেগে যায়। হ্যাঁ, আদনান শরীর দুলিয়ে হেসে উঠে, কি করব জান? তোমাদের মধ্যে এমন কিছু আছে যা আমাকে এভাবে আটকে রাখে তোমাদের সাথে। আমি দূরে যেতে চাইলেও তো পারি না জান। হাত আলগা করুন, আমি নিজেই দূরে চলে যাচ্ছি। ছোট্ট এই জীবনে বারবার দূরে যেতে চাও কেন সুইটহার্ট? আব্বাকে চা দেওয়ার সময় হয়ে গেছে। সীমা বাড়িয়ে দেবে। আব্বা আমার হাতে চা পছন্দ করে। আমিও তো তোমাকে গভীরভাবে আদর করতে ভীষণ পছন্দ করি। আইরিন আদনানের মুখ চেপে ধরে। অসভ্য লোক, মুখ বন্ধ রাখুন। আদনান ছটফটিয়ে উঠে আইরিনের হাত মুখের উপর থেকে সরানোর জন্য। ওর আরো অনেক কিছু বলার আছে। আইরিন দু হাতে আদনানের মুখ আগলে ধরে ঝুঁকে পড়ে আদনানের নরম ওষ্ঠ জোড়ায় পরপর অনেকগুলো চুমু খায়। হঠাৎ এমন হওয়ায় আদনানের হাত জোড়া আলগা হয়ে আসে আইরিনের কোমর থেকে। আইরিন বুঝতে পেরে দ্রুত আদনানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আদনান নিজের ঠোঁটে আঙ্গুল ছোঁয়ায় বুকের বাম পাশে চেপে ধরে ঠাস করে শুয়ে পড়ে বিছানায়। আজকে প্রথম আইরিন নিজে থেকে ওকে এতগুলো চুমু খেলো, তাও ঠোঁটে। আদনান তো খুশিতে ডানা ছাড়ে আকাশে উঠতে শুরু করেছে। আইরিন চার কফি বানানোর জন্য চুলায় পানি গরম দিয়ে দাঁড়িয়ে আছে। ওর পাশে এসে দাঁড়ায় আদনান। আইরিন ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে চায়ের কাপ আর কফির মগ নামাতে নামাতে বলে, আপনি একজন এমপি, আপনার পার্সোনালিটি হবে গুরু গম্ভীর ব্যক্তিত্ব সম্পন্ন। আর আপনি কি করেন? সারাদিন বউয়ের পেছনে ঘুর 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 ঘুর। শোনো সুইটহার্ট, আমি এমপি হওয়ার আগে একজন হাজবেন্ড। আমি জনগণের কাছে এমপি, আর আমার বউয়ের কাছে বর। আপনি জানতো এখান থেকে? আব্বাকে কখনো দেখেছেন মায়ের পেছনে এইভাবে ঘুরঘুর করতে? আব্বুর তো ঘুরোঘুরি করার প্রয়োজন নেই সুইটহার্ট। আম্মু তো তোমার মতো ঘাড় তেরা যেতে না। আব্বুকে দেখলে আম্মু নিজে থেকে তার পেছন পেছন চলে যায়। আইরিন কটমট করে তাকায় আদনানের দিকে। আদনান ডোন্ট কেয়ার ভাব নিয়ে আইরিনের গাল টেনে দেয়। আপনার মধ্যে কি বিন্দু পরিমাণ লজ্জা শরম নেই? বাড়িতে এতগুলো মানুষ, আপনি এইরকম কিভাবে করেন? সবাই কি ভাববে? সকলের ভাবনায় আমার কচু কাটা যাবে। এখান থেকে বেরোন, মেয়েড আসবে এখন রান্না করতে। বইয়ের পিছনে পিছনে বের হব। তালুকদার বংশের মান ইজ্জত আপনিই ডুবাবেন। এই তালুকদার বংশের মান ইজ্জত আমার জন্য আরো কয়েক গুণ বেড়ে গেছে। আইরিন ঝাড়ি দিয়ে হাত সরিয়ে দেয়। আইরিন আর কিছু বলে না। এই লোকের সাথে কথা ভারী লাভ নেই। আদনানের কফি বানিয়ে ওর হাতে মগ ধরিয়ে দেয়। 4 কাপ চা বানিয়ে ট্রে উপরে তুলে নিয়ে রান্নাঘর থেকে বের হয়। সোফার কাছে এগিয়ে এসে 4 জনের হাতে 4 কাপ চা তুলে দিয়ে নিজেও বসে সোফায়। ওর পাশে শরীর ঘেঁষে বসে আদনান। তালুকদার আতিকুর রহমান ইয়াদের সাথে কথা বলছিলেন এতক্ষণ। চায়ের কাপে চুমুক দিয়ে ইয়াদের দিকে তাকিয়ে আবারও বলেন, বাবা, তোমার আব্বু কাকে বেশি পুরো কথা শেষ করতে দেয় না ইয়াদ। বড় আব্বুকে থামিয়ে দিয়ে বলে, আব্বু আম্মুকে বেশি ভালোবাসে, আম্মুকে বেশি আদর করে। ইয়াদের কথা শুনে সকলের চোখ ছানা পড়া হয়ে গেছে, কিন্তু আদনান একদম স্বাভাবিক আছে। চুপচাপ কফির মগে চুমুক দিচ্ছে আর ছেলেকে দেখছে। সকলকে আরো অবাক করে দিয়ে ইয়াদ আবার বলে, আব্বু সবসময় আম্মুকে বেশি ভালোবাসে। বাড়িতে ফিরলে আগে আদর করে না আমাকে, আগে আম্মুকে আদর করে। আব্বু আম্মুকে। বাকি কথা শেষ করার আগে আফসার তালুকদার নাতির মুখ চেপে ধরেন। আইরিন সোফা ছেড়ে উঠে এক প্রকার দৌড়ে পালিয়ে যায় সকলের সামনে থেকে। ছেলে যা খুশি বলুক ও আর শুনবে না। অসভ্য বদলোক একটা ছেলের সামনেই যখন তখন চেপে চেপে ধরবে। ছেলে যে বড় হচ্ছে সেদিকে তো নজর দিতে হবে নাকি? ইয়াদ দাদার হাত সরিয়ে দিয়ে বলে, আমার মুখ চেপে ধরেছ কেন? এসব কি বলছো তুমি দাদু ভাই? সত্যি কথা বলছি, আব্বুকে জিজ্ঞেস করো। বলেই বাবার দিকে তাকায় ইয়াদ। আদনান দেখে সবাই ওর দিকে তাকিয়েছে। তালুকদার আতিকুর রহমান বলেন, লাকি ছেলে বড় হচ্ছে এখন। আদনান ডোন্ট কেয়ার ভাব নিয়ে কফির মগে চুমুক দিয়ে বলে, ছেলে বড় হচ্ছে তো আমি কি করব? কি করব মানে কি? আমিও তো সেটাই বলছি, কি করব? তালুকদার আতিকুর রহমান কিছু বলতে চেয়েও বলতে পারছেন না। ছেলে আর ছেলের বউ সামনে থাকায় এই ছেলের সাথে আইরিন শুধু শুধু রাগারাগি করে নাকি মেয়েটা দুই বাপ ছেলের মাঝে পড়ে পাগল না হয়ে যায়। ইয়াদকে রাতের খাবার খাইয়ে রুমে নিয়ে আসে আইরিন। আদনান বেরিয়েছে সন্ধ্যার আগে, এখনো ফেরেনি। ছেলেকে ফ্রেশ করে এনে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে পাশে। ইয়াদ মায়ের বুকে লেপটে যায়। আইরিন ছেলেকে জড়িয়ে ধরে আদর করে বলে,
আব্বু ঘুমাও এখন, অনেক রাত হয়ে গেছে। আব্বু কখন আসবে? একটু পর। তাহলে আব্বু আসলে ঘুমাবো? তোমার আব্বুর ফিরতে অনেক রাত হবে, এখন চুপচাপ ঘুমাও। না, আব্বু আসুক। ইয়াহান, আমি কিন্তু রেগে যাব। তুমি তো সব সময় রেগে থাকো। চুপচাপ ঘুমাবে কি না? মাথা ব্যথা করছে, নাক দিয়ে বাতাস বের হচ্ছে না। বাতাস না, নিঃশ্বাস। মাথার ভিতরে কেমন দপদপ করতে। আমি নিষেধ করেছিলাম আজকে বৃষ্টিতে ভিজতে। তোমরা দুই বাবা ছেলে তো আমার কোনো কথাই শোনো না। এখন সর্দি জ্বর হলে দুজনকে রুম থেকে বের করে দেব আমি। আমি আব্বুর সাথে থাকবো। ঠিক আছে, থাকবে। আমি একা একা শান্তিতে থাকবো। আব্বুকে আসতে বলো। এখন বিজি আছে, কল রিসিভ করবে না, তুমি ঘুমাও। ঘুমাবো না। বাপের মতো এত জেদি হয়েছে কেন? তুমিও তো তেজি, আর সাথে জেদিও। বয়স 3 অথচ কথা বলো 30 বছরের মানুষের মতো। আব্বুর কাছে যাব। আইরিন ছেলেকে বুক থেকে সরিয়ে দিয়ে বলে। আইরিন হেসে বলে, যাও আব্বুর কাছে যাও, আর আসবে না আমার কাছে। একা একা আমি যেতে পারবো, আমাকে রেখে আসো। বাপের মতো ঘাটতেরা হয়েছে, জেদ হয়েছে, সাহস হয়েছে, এখন তাহলে বাপের মতো একা একা যেতে পারবে না কেন? অন্ধকারে বাইরে ভয় লাগে। তোমার বাপ কোনো কিছুকেই ভয় পায় না। তোমাকে ভয় পাই। কে বলেছে? আব্বু কবে? রোজ বলে কিছু করতে বললে বলে তোমার আম্মু মারবে, আমাকে বকা দেবে, রাগ করবে। আইরিন হেসে বলে, তাহলে তোমার আব্বুর মতো তুমি ভয় পাও না কেন? আমি বীর পুরুষ। আইরিন শব্দ করে হেসে ওঠে ছেলের কথা আর বলার ধরন দেখে। টেনে এনে বুকে জড়িয়ে ধরে বলে, ওরে আমার বীর পুরুষ রে, এখন অন্ধকারে বাইরে যাবে, তাতেও মাকে বলছে নিয়ে যেতে। হ্যাঁ, আম্মু চলো আব্বুর কাছে। তোমার আব্বু অনেক দূরে গেছে, জরুরি মিটিং করছে, মিটিং শেষ হলেই ফিরে আসবে। কিসের মিটিং করতে গেতে? তোমার আব্বু আসলে জিজ্ঞেস করবে, এখন আর কোনো কথা না, ঘুমাও। আব্বুকে জিজ্ঞেস করো, তারপর ঘুমাবো। আইরিন কিছু না বলে ছেলেকে চেপে ধরে চুপ হয়ে রইল। বাপের মতোই হয়েছে পুরোপুরি, যত কথা বলবে তত কথা বাড়বে। একা একা বকবক করতে করতে একাই চুপ হয়ে যাবে। আদনান রুমে এসে দেখে ইয়াদ ঘুমিয়ে গেছে আর আইরিন বসে বসে বই পড়ছে। আদনানকে দেখে বই বন্ধ করে রেখে দেয় আইরিন। বসা থেকে উঠে বই স্টাডি টেবিলের উপর রাখে। আদনান কয়েক কদম এগিয়ে পেছন থেকে আলগোছা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়। আইরিন কিছু না বলে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে কিছু সময়। এমন ঘটনা আজকে নতুন না, এমনটা সবসময় ঘটে। আদনানের হাত ছুঁয়ে কপালে হাত ছোঁয়ায় আইরিন। ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করে বলে, আপনার শরীর এত গরম কেন? যার মাথা ব্যথা করছে, ভারবার লাগছে, জ্বর আসবে বোধহয়। বক বক করে আর শুনে আমার মাথা ধরে গেছে। আরো গিয়ে বৃষ্টিতে লাফালাফি করুন ছেলেকে নিয়ে, রাতে আমাকে জ্বালাতন করলে না দুজনকে বাইরে ছুঁড়ে ফেলবো বলে রাখলাম। এত নিষ্ঠুর হয়ে না যান, আমার সত্যি সত্যি খারাপ লাগছে এখন। একটু জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে দাও। খাবেন না? হ্যাঁ। ফ্রেশ হয়ে নিচে চলুন। আইরিনকে ছেড়ে দিয়ে নিজের দিকে ফেরায়। মুখ আগলে ধরে বরাবরের মতো তৃষ্ণা মিটিয়ে চুমু খায়। আইরিন আদনানের পাঞ্জাবির বোতাম খুলে দেয়। আলমারি থেকে টাওয়েল, টি শার্ট আর ট্রাউজার বের করে হাতে দিয়ে ঠেলে বাথরুমে পাঠিয়ে দেয় চেঞ্জ করে ফ্রেশ হওয়ার জন্যে। আদনান চেঞ্জ করে ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে ওকে নিয়ে রুম থেকে বের হয় আইরিন। নিচে নেমে এসে সোজা বসে ডাইনিং টেবিলে। আলাদা আলাদা প্লেটে খাবার বাড়তে নিলে আদনান বলে, জানা আমি কিন্তু সত্যি হাত দিয়ে খাবো না, এখন মোটেও হাত দিয়ে খেতে ইচ্ছে করছে না, তুমি খাইয়ে দাও। আইরিন একবার আদনানের মুখের দিকে তাকিয়ে একটা প্লেটে ভাত বেড়ে নেয়। করলা ভাজি দিয়ে মেখে আদনানের মুখের সামনে ধরে বিনা বাক্যে মুখে তুলে নেয় ভাত। আদনানকে খাওয়াতে খাওয়াতে আইরিন নিজেও খেতে শুরু করে। খাওয়া শেষ হলে লাইট অফ করে রুমের দিকে আগায় দুজন। আদনান রুমে এসে শুয়ে পড়ে। মাথা ব্যথা বাড়ছে ধীরে ধীরে, নাক বন্ধ হয়ে আসছে। রাতে জ্বর উঠবে অনেক ভালোভাবে বুঝতে পারছে। টানা 2 দিন বৃষ্টিতে ভিজেছে, আবার রুমে এসেও ঘন্টা ধরে গোসল করেছে। হাত বাড়িয়ে ইয়াদের গায়ে হাত দিয়ে দেখে ইয়াদের শরীরও গরম হয়ে আছে। দুজনেরই জ্বর আসবে। আইরিন আজকে দুজনকেই রুম থেকে বের করে দেবে। আইরিন ফ্রেশ হয়ে এসে মেন লাইট অফ করে ডিম লাইট অন করে শুয়ে পড়ে দুজনের মাঝখানে। আদনান এসির টেম্পারেচার বাড়িয়ে দেয়, শীত শীত লাগছে এখন। এগিয়ে এসে আইরিনের বাহুর উপর মাথা রেখে জড়িয়ে ধরে আইরিনকে। আইরিন বুঝতে পারে আদনানের শরীর আরো গরম হয়ে গেছে। কাত হয়ে আদনানের চুলে হাত বুলিয়ে বলে, জ্বর তো আরো বাড়ছে, একটা প্যারাসিটামল খান, জ্বর আর মাথা ব্যথা দুটোই কমে যাবে। এখনই না, মাথা ব্যথার কারণে সন্ধ্যার পর একটু খেয়েছিলাম।
আইরিন কোনো কথা না বলে চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। আদনান জড়িয়ে ধরে রেখে চোখ বন্ধ করে নেয়। ঘুমোতে পারলে একটু ভালো লাগবে, রাত বেশ গভীর। ইয়াদ ঘুম থেকে জেগে কাঁদতে শুরু করে। আইরিনের ঘুম ভেঙে যায়। আদনানের চুলে হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে গিয়েছিল। আদনানের শরীর আগুনের মতো গরম হয়ে গেছে। ওর শরীরের তাপে আইরিনের শরীর ঘেমে গেছে। আদনানকে ছেড়ে দ্রুত ছেলের দিকে ফিরে। ইয়াদের শরীরও অনেক গরম। দুজনের ভালোই জ্বর এসেছে। ছেলেকে বুকে আগলে নিয়ে আদর করতে করতে বলে, এই যে আব্বু, আমি এইখানেই আছি। ইয়াদ কান্না বন্ধ করে না। কাঁদতে কাঁদতে আম্মু আম্মু ডাকতে থাকে। আইরিন ছেলেকে নিয়ে শোয়া থেকে উঠে বসে। আম্মু তিত। আইরিন ছেলেকে বুকের সাথে চেপে ধরে বিছানা থেকে নেমে দাঁড়ায়। মেন লাইট অন করে ছেলের মুখের দিকে তাকায়। জ্বরে ফর্সা চেহারা লাল হয়ে গেছে। চোখ বন্ধ রেখে কাঁদছে ছেলেটা। আদনান চোখ মেলে দুজনের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে ইয়াদের? কাঁদছে কেন? জ্বর এসেছে। আমার কোনো কথা তো আপনাদের দুজনের চামড়ার ভেতর প্রবেশই করে না। আদনান বলে না কিছু। জ্বরের কারণে ওরও কাঁদতে ইচ্ছে করছে এখন। মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। দুই নাক বন্ধ হয়ে গেছে। হা করে শ্বাস নিতে নিতে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কতবার যে ঘুম ভেঙেছে হিসেব নেই। ইয়াদকে আদনানের পাশে শুইয়ে রেখে বাথরুমে প্রবেশ করে আইরিন। একটু পরেই বালতিতে পানি নিয়ে রুমে ফিরে আসে। ওর একটা ওড়না ভিজে ইয়াদের গা মুছিয়ে দিতে শুরু করে। ঠান্ডা ছোঁয়া পেতে চিৎকার করে কাঁদতে শুরু করে ইয়াদ। জোর করে পুরো শরীর মুছিয়ে দেয়। শরীর ঠান্ডা হয়ে যাওয়ার পর তেল দিয়ে ম্যাসাজ করে দেয় মাথার তালুতে। ভেজা ওড়নাটা ভাঁজ করে কপালের উপর রেখে ব্ল্যাঙ্কেট দিয়ে গলা পর্যন্ত ঢেকে দেয়। ইয়াদ চুপ হয়ে যায়। বালতির পানি পরিবর্তন করে নিয়ে আসে। আদনানের গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে দিয়ে বলে, মাথাটা এইদিকে দিন। আদনান ঘুরে শয়। আইরিন মাথায় পানি ঢেলে দেয় কতক্ষণ। টাওয়েল ভিজিয়ে শরীর মুছিয়ে দিতে শুরু করে। ঠান্ডার ছোঁয়া পেতেই শরীরের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। শরীর ঝাঁকি দিয়ে উঠছে বারবার। যতক্ষণ পর্যন্ত না শরীর ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত মুছিয়ে দিতে থাকে। শরীর ঠান্ডা হয়ে যেতে তেল এনে আদনানের চুলে চুপচুপে করে তেল দিয়ে ম্যাসাজ করে দেয়। ইয়াদ কয়েকবার মাকে ডাকে ওকে জড়িয়ে ধরার জন্য। মায়ের আদর খেতে ইচ্ছে করছে। মা জড়িয়ে ধরলে আর একটু ভালো লাগবে। আইরিন আসছি বলে ছেলের সাথে কথা বলতে বলতে আদনানের সেবা যত্ন করতে থাকে। জ্বর এসেছে দুজনার একসাথে। কাকে রেখে কাকে দেখবে। টাওয়েলের পানি নিংড়ে আদনানের কপালের উপর দিয়ে দেয় চোখ ঢেকে। বালতি নিয়ে রেখে আসে বাথরুমে। লাইট অফ করে শুয়ে পড়ে দুজনের মাঝখানে। আদনান আইরিনের গা ঘেঁষে বলে, যান জড়িয়ে ধরো। আমি মানুষ একজন, কতজনকে একসাথে জড়িয়ে ধরবো? ছেলে বলছে জড়িয়ে ধরো, ছেলের বাপ বলছে জড়িয়ে ধরো। একটু চুপ করে থাকুন তো, ইয়াদ ঘুমিয়ে যাক। ওকে মাঝখানে রেখে আমাকে জড়িয়ে ধরো। জ্বর হয়ে মাথার তার কি ছিঁড়ে গেছে নাকি? ওকে মাঝখানে রেখে আপনাকে কিভাবে জড়িয়ে ধরবো? হ্যাঁ, ইয়াদ ঘুমিয়ে গেলে ওকে ভালোভাবে ঢেকে দিয়ে আইরিন আদনানের দিকে ফিরে। আদনান নিচের দিকে নেমে আলগোছে আইরিনের বুকে মুখ গুজে দেয়। একদম শান্ত বালকের মতো নিশ্চুপ। আইরিন চুলের ফাঁকে আঙ্গুল গলিয়ে হাত বুলিয়ে দিতে শুরু করে মাথায়। কমছে অনেক। ঘুমান। আইরিন আদনানের মাথার সাথে নিজের গাল ঠেকিয়ে রাখে। এক হাতে আগলে রেখে অন্য হাত দিয়ে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আদনান ঘুমিয়ে যায়। আইরিনের আর ঘুম আসছে না। আদনানকে জড়িয়ে ধরে রইল দুই হাতে। বাকি রাত এখন জেগেই পার হয়ে যাবে। কেন যে এই বাপ ছেলে ওর কথা শুনে না? শুনলে কি এখন এই অসুস্থতায় ভুগতে হতো? সকালে ডাক্তার এসে দুজনকে দেখে জ্বর মেপে ওষুধ দিয়ে গেছে। দুজনকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে আইরিন। জ্বর কমে যাওয়ায় রুম থেকে বেরিয়ে দুই বাপ বেটা নিচে এসে সোফায় বসে আছে। একদিনে দুজনের চেহারা বদলে গেছে। সর্দি লাগায় শ্বাস নিতে পারছে না সেভাবে। ইয়াদের নাকে ড্রপ দিয়ে দিয়েছিল। নাক কিছুক্ষণ পরিষ্কার থাকলেও এখন আবার বন্ধ হয়ে আসছে। হাঁ করে শ্বাস নিচ্ছে। আদনান কফি খাচ্ছে। আফসার তালুকদার দুজনের দিকে তাকিয়ে বলেন, আইরিন, গতকাল বারবার নিষেধ করেছিলাম বৃষ্টিতে না ভিজতে। তেরামি করে বৃষ্টিতে ভিজে এখন দুজনে অসুস্থ হয়ে পড়লে। আইরিন তো শুধু শুধু চিল্লাচিল্লি করে না তোমাদের দুজনের সাথে। ইয়াদ দুর্বল দৃষ্টিতে দাদার দিকে তাকিয়ে থাকে। ওর এখন কথা বলতে ইচ্ছা করছে না। সোফায় লম্বা হয়ে শুয়ে বাবার কোলের উপর মাথা রাখে। চোখ বন্ধ করে বলে, আব্বু নাক বন্ধ হয়ে গেছে আমার, বাতাস বের হচ্ছে না। আদনান ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, আমার নাকও বন্ধ হয়ে গেছে আব্বু। আম্মুকে ডাকো তো, কেন? নাকে বাতাস এনে দেবে। আদনান কিছু বলার আগে আফসার তালুকদার বলেন, নাকে বাতাস এনে দেবে না, জুতা এনে মারবে দুজনকে। দুজনকে সকালে বমি করে বিছানা 12টা বাজিয়ে রেখেছো। পেরিয়ে গেছে অনেকগুলো দিন। কয়েকদিন ধরে আইরিনের শরীর ভালো যাচ্ছে না। মাথা ঘুরে বমি বমি পায়। খাওয়ার প্রতি অরুচি। জোহরের নামাজ আদায় করে জিম ধরে বসে আছে ছেলের পাশে। ইয়াদ ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে। আদনান বাড়িতে নেই, পার্টি অফিসে গিয়েছে। ওর ফিরতে রাত হতে পারে। আইরিন একটু একটু বুঝতে পারছে ওর এমন লাগার কারণ।
তবে শিওর না। ফোন বেজে উঠতেই ফোনের স্ক্রিনে তাকায়। শেখ বাড়ি থেকে কল এসেছে। রিসিভ করে কানে ধরে সালাম দেয়। নাবিলা বেগম সালামে জবাব দিয়ে বলেন, কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করছিস? নামাজ আদায় করে বসে আছি। খেয়েছিস? খাবো একটু পর। ইয়াদ ঘুমিয়েছে? হ্যাঁ। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। আসবি না? ইয়াদের আব্বুকে বলেছিলাম, বললো আগামীকাল নিয়ে যাবে। আচ্ছা আসিস তাহলে। কি খাবি? কিছু খেতে ইচ্ছে করে না, তোমার যা ভালো লাগে করো। আচ্ছা গিয়ে খেয়ে নে, দুপুর তো গড়িয়ে যাচ্ছে। হ্যাঁ খাবো এখন, ভালো থেকো। আচ্ছা রাখছি, আইরিন ফোন ভালো রেখে থাকিস। বিছানা থেকে নেমে দাঁড়ায়। ইয়াদের ঘুম থেকে উঠতে দেরি আছে আরো। রুম থেকে বেরিয়ে আসতেই শাশুড়ি আর দাদি শাশুড়ির সাথে দেখা হয়। ওনারা মাত্রই রুম থেকে বেরিয়ে এসেছেন। তিনজন একসাথে এসে ডাইনিং টেবিলে বসে খাবার খেতে। আইরিন তিনজনের জন্য খাবার বেড়ে নেয়। ফারজানা তালুকদার আইরিনের দিকে তাকিয়ে বলেন, কয়টা ভাত নিলে কেন? সকালেও মাত্র একটা রুটি খেয়েছিলে, আরেক চামচ ভাত নাও। বলে নিজে চামচে ভাত তুলে আইরিনের প্লেটের দিকে এগিয়ে দেন। আইরিন প্লেট সরিয়ে নিয়ে না করে বলে, আর লাগবে না মা, খেতেই ইচ্ছে করছে না, এই কটাই এখন জোর করে খেতে হবে। কি হয়েছে তোমার? কয়েকদিন ধরে খেয়াল করছি ঠিক মতো খাচ্ছ না। আইরিন চুপ করে থাকে। রেশমা তালুকদার বলেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।